নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা এটা পড়বো এবার। নিউটনের তৃতীয় গতিসূত্রে লিখে রেখেছি আমি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে ক্রিয়া বলতে এখানে যদি কোনো কিছুকে আমরা বল প্রয়োগ করি, যে বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো, আমি যদি বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুটা আমার উপরে একটা বিপরীত দিকে বল প্রয়োগ করবে, সেটা সমান মাপের। আমি যতটা বল প্রয়োগ করব সেই বস্তুটাও আমার দিকে ঠিক ততটাই বল প্রয়োগ করবে আমার উপরে। আচ্ছা, যেমন আমি যদি এই বস্তুটার উপরে, একটা বস্তু আছে, সেই বস্তুটার উপরে আমি যদি একটা এফ বল প্রয়োগ করি, আমি এদিকে প্রয়োগ করছি, তাহলে ওই বস্তুটা আমার উপরে এইদিকে এফ বল প্রয়োগ করবে সমান। আমারটা যদি প্লাস ধরা হয় তাহলে এটা হবে মাইনাস, কারণ দিকটা উল্টো দিক হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি। তার আগে একটা বলি, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, অর্থাৎ এইটা যে ক্রিয়া হচ্ছে এইটা হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়াটা এদিকে করলাম আর এই দিকটা হচ্ছে প্রতিক্রিয়া। কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়াটা অর্থাৎ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, এটা সবসময় একই টাইমে থাকবে। মানে যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণই প্রতিক্রিয়া থাকবে। কেন এটা হয় না যে আগে ক্রিয়া পরে প্রতিক্রিয়া তৈরি হলো, তা হবে না। ঠিক যতক্ষণ ক্রিয়া করছে ঠিক তখনই প্রতিক্রিয়াটা তৈরি হচ্ছে এবং ঠিক ততক্ষণই থাকবে। আচ্ছা, এই যে অনেকগুলো ব্যাখ্যা করা যায়। প্রথমে একটা নৌকা, যখন নৌকা থেকে কোনো আরোহী মানে নৌকার কোনো লোক যদি লাফিয়ে ডাঙায় ওঠে, তখন নৌকাটা পেছন দিকে সরে যায় কেন? এই একটা নৌকা, ধর এই একটা নদীর পাশে নৌকা ডাঙা, এটা নদীর জল, এখানে নৌকাটা আছে, এই নৌকাটা আছে, নৌকার থেকে একটা লোক এখানে একটু বল প্রয়োগ করে, নৌকার উপরে বল প্রয়োগ করে সে লাফিয়ে ডাঙায় উঠে গেল। একটা লোক সে লাফিয়ে ডাঙায় উঠে গেল, এখানে উঠে গেল। তো কেন এটা উঠলে এই নৌকাটা কেন পেছন দিকে একটু সরে যায়? অর্থাৎ কোনো আরোহী যখন নৌকা থেকে লাফিয়ে ডাঙায় ওঠে, এই ডাঙায় মানে জমিতে মাটিতে ওঠে, তখন নৌকাটা কেন পিছন দিকে সরে যায়? এর কারণ হচ্ছে আরোহী নৌকার উপরে একটা বল প্রয়োগ করে, পা দিয়ে একটা নৌকার উপরে বল প্রয়োগ করে, সেটা হচ্ছে ক্রিয়া বল। এই যে নৌকার উপরে পা দিয়ে একটা বল প্রয়োগ করছে, সেইটা হচ্ছে ক্রিয়া বল। সেই ক্রিয়া বলের জন্য নৌকাটা জলের উপরে রয়েছে, ভেসে আছে, নৌকাটা পেছন দিকে সরে গেল। এইবারে নৌকা ওই লোকটার উপরে বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে, আর এই প্রতিক্রিয়া বল নৌকা কার উপরে করলো? ওই লোকটার উপরে। তার জন্য লোকটা সামনের দিকে গতিশীল হয়ে ডাঙায় পৌঁছে যাবে। আবার বলছি, কোনো নৌকা থেকে যখন কোনো আরোহী মানে নৌকার কোনো যাত্রী, সে নৌকা যখন লাফিয়ে ডাঙায় ওঠে, তখন নৌকাটা কেন পেছন দিকে সরে যায়? এর কারণ হচ্ছে ওই আরোহী নৌকার উপরে একটা বল প্রয়োগ করে পা দিয়ে, সেটা হচ্ছে ক্রিয়া বল। তার জন্য নৌকাটা জলের উপরে ভেসে আছে, ও পেছন দিকে সরে যায়। এবারে নৌকা ওই আরোহীর উপর যে বিপরীতধর্মী বল প্রয়োগ করে, তার জন্য আরোহী সামনের দিকে গতিশীল হয়ে ডাঙায় পৌঁছে যায়, তীরে পৌঁছে যায়। আচ্ছা, এবার আরো অনেকগুলো জিনিস ব্যাখ্যা করা যায়। যেমন বন্দুক যখন ছোড়া হয়, বন্দুকের ভিতর থেকে গুলি সামনের দিকে বেরিয়ে যায়। বন্দুকটা দেখবি লোকে কাঁধে নিয়ে বন্দুকটা ছোড়ে, কারণ বন্দুক থেকে গুলি ছুড়লে একটা পেছন দিকে, যে লোকটা গুলি ছুটছে বন্দুক ঘাড়ে করে, সে কিন্তু একটা পেছন দিকে ধাক্কা অনুভব করে। কেন? অর্থাৎ বন্দুকটা এই বন্দুক ধরে, এটা বন্দুকটার মধ্যে গুলি আছে, বারুদ আছে। তো যখনই ট্রিগারটা চাপলো, তখন এখানে একটা বল তৈরি হলো। কেন বিস্ফোরণ হলো? ওই যে টোটার ভিতরে বারুদ থাকে। তা যাই হোক, সে বন্দুক গুলির উপরে একটা বল প্রয়োগ করে, বন্দুকের সেই টোটার ভিতরে থাকে গুলিটা, এখানে বিস্ফোরণ হয়,
বিস্ফোরণ হয়ে গুলিটা সামনের দিকে ছুটে বেরিয়ে যায়। গুলির ভর খুব কম, গুলি সামনের দিকে বেশ অনেক জোরে গতিশীল হয়ে বাইরে বেরিয়ে যায়। এটা কিন্তু ক্রিয়া বল, অর্থাৎ বন্দুক গুলির উপরে যে বলটা প্রয়োগ করে, বন্দুক গুলির উপরে যে বলটা প্রয়োগ করছে, গুলির উপর বল প্রয়োগ করে, এটা ক্রিয়া বল, এটা হচ্ছে ক্রিয়া। তার জন্য গুলি সামনের দিকে চলে যায়, এর জন্যই গুলি সামনের দিকে চলে যায়। আর গুলি বন্দুকের উপরে একটা বিপরীত দিকে প্রতিক্রিয়া বল সৃষ্টি করে। আর ওই গুলিটা, গুলি বন্দুকের উপর প্রতিক্রিয়া বল সৃষ্টি করে, যা বিপরীত দিকে বন্দুকের উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তাই বন্দুক কিছুটা পেছন দিকে সরবে। এই ব্যাপারটাই যখন কামান থেকে গোলা ছোড়া হয়, একই ব্যাপার। কামানের ভিতর থেকে গোলা ছোড়া হচ্ছে, সেটাও একই ব্যাপার। কামানটাও একটা পেছন দিকে বল অনুভব করে। এটা গেল বন্দুক থেকে গুলি ছোড়ার ব্যাপারটা। আমরা মানুষ যখন হাঁটছি, মানুষ যখন ভূমির উপর দিয়ে হাঁটছি, পা ফেলে হাঁটছি, তখনও কিন্তু তৃতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় হাঁটার ব্যাপারটাকে। মানুষ পা দিয়ে এই ভূমির উপরে একটা তির্যকভাবে, মানে ব্যাকাভাবে একটা বল প্রয়োগ করে। একটা বল মানুষ পা দিয়ে তির্যকভাবে, আমরা যখন একটু হেঁটে কাত হয়ে হেঁটে যাব, মানে বলটা প্রয়োগ করব কিন্তু একটু তির্যকভাবে একটা বল প্রয়োগ করা হচ্ছে ভূমির উপরে। ভূমির উপরে পা দিয়ে একটা বল প্রয়োগ করছে, ভূমির উপরে একটা বল প্রয়োগ করছে তির্যকভাবে। এই বলটা কিন্তু তির্যকভাবে প্রয়োগ করে, মানে ব্যাকাভাবে তির্যকভাবে বলটা প্রয়োগ করে। এখন আমরা ক্লাস 9-এ আমরা বলছি, একটু 7-এর পক্ষে একটু কঠিন হবে। এই একটা বল যদি কোনো একটা অ্যাঙ্গেলে প্রয়োগ করা হয়, তখন সেই তার উপাংশ, তাকে দুভাবে বলটাকে ভাগ করা যেতে পারে। তো একটা লম্বালম্বী উপাংশ আর একটা অনুভূমিক উপাংশ। এই অনুভূমিক যে বলের যে অনুভূমিক উপাংশ, সেই উপাংশটা মানে সামনের দিকে অনুভূমিক যে বলটা যায়, সেই ভাগটার জন্য মানুষ সামনের দিকে এগিয়ে যায়। বিপরীতধর্মী বল, অর্থাৎ বিপরীত বলটা প্রয়োগ করছে এদিকে তির্যকভাবে মানুষটা, আর তার জন্য বিপরীতমুখী বলটা এভাবে তৈরি হচ্ছে। কিন্তু এই বিপরীতমুখী বলটাকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা অনুভূমিক অংশ আছে, সেই অনুভূমিক অংশের প্রতিক্রিয়া বলের যে অনুভূমিক অংশ, তার জন্য মানুষটা সামনের দিকে এগিয়ে চলে, হেঁটে চলে। এইটাই হচ্ছে মানুষের হাঁটার ব্যাখ্যাটা। ঠিক আছে, আবার আরেকবার বলছি তাহলে। মানুষ পা দিয়ে তির্যকভাবে মাটিতে একটা বল প্রয়োগ করে, তাহলে মাটিও মানে ভূমিও মানুষটার উপরে উল্টো দিকে একটা বল প্রয়োগ করে। এইটা প্রতিক্রিয়া বল। সেই প্রতিক্রিয়া বলের দুটো উপাংশ ওকে ভাগ করে দেওয়া হচ্ছে, একটা অনুভূমিক অংশ, একটা লম্ব অংশ। এই অনুভূমিক অংশের কারণে ও সামনের দিকে হেঁটে যায়। আর লম্ব অংশটা কি? লম্ব অংশটা মানুষটাকে একটু হালকা করে দেয়, অর্থাৎ ওয়েট যেটা পৃথিবীর দিকে টানছে সেটাকে কিছুটা কমিয়ে দেয়। যাই হোক, সেটা অত ব্যাখ্যার এখন দরকার নেই। এবারে আরো কিছু ব্যাপার আছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, আরো যে ব্যাখ্যাগুলো করা যায় সেটা হচ্ছে জেট প্লেন যে চলে আকাশে বা বায়ুমণ্ডলে, সেই জেট প্লেন দেখবে অনেক সময় দেখা যায় বাড়ির ছাদে দাঁড়ালে যে একটা অনেক উঁচু দিয়ে একটা প্লেন চলে যাচ্ছে, তার পেছন দিকে পুরো সাদা সাদা ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, এটা জেট প্লেন। এখানে ওদের একটা জ্বালানি প্রকোষ্ঠ থাকে পেছন দিকে, সেখানে জ্বালানিটা সেটা বায়ুর অক্সিজেন নিয়ে, যেহেতু জেট প্লেন মানে বায়ুমণ্ডল দিয়ে চলাচল করতে পারে প্রচণ্ড গতিতে, ওই যে গ্যাসের যে মানে যেখানে একটা দহন প্রকোষ্ঠ থাকে, সেখানে বাতাসের অক্সিজেন নিয়ে সেইটা দহন হয়। সেই দহনে যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাস প্রচণ্ড বেগে পেছন দিকে চলে আসে। এটা হচ্ছে ক্রিয়াবল, এটা হচ্ছে ক্রিয়াবল।
আর প্রতিক্রিয়া বল হচ্ছে ঠিক তার প্রতিক্রিয়া বল উল্টো দিকে, তার জন্য জেট প্লেন সামনের দিকে এগিয়ে চলে, প্রতিক্রিয়া বল। রকেটও সেই একই নীতি, রকেটও মহাশূন্যে চলে যায়, তারও জ্বালানি প্রকোষ্ঠ থাকে, সে নিচের দিকে গ্যাস, ওই দহনের ফলে যে গ্যাসটা নিচের দিকে প্রচণ্ড বেগে চলে, কিন্তু এর একটা মহাশূন্যে যাওয়ার জন্য রকেটের ক্ষেত্রে বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না, কারণ তো মহাশূন্যে চলে যাচ্ছে, মহাশূন্যে তো অক্সিজেন নেই, কোনো কিছু আগুন জ্বালাতে হলে, কোনো দহন করতে হলে অক্সিজেন দরকার। জেট প্লেন বায়ুমণ্ডলের মধ্যেই আছে, সে মহাশূন্যে যেতে পারবে না, তার কারণ সে তার মানে অক্সিজেন এখানে বাতাস থেকেই নিচ্ছে, তার আলাদা কোনো অক্সিজেন তার সিলিন্ডার নেই। কিন্তু রকেটের ক্ষেত্রে তার জ্বালানি প্রকোষ্ঠ তো থাকেই, এবং সেক্ষেত্রে তার সেখানে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেনও থাকে, সেই অক্সিজেনের সাহায্যে সেই যে তার জ্বালানি, যে তরল হাইড্রোজেন থাকে যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করে, সেই তরল হাইড্রোজেনকে জ্বালাতে গেলেও তো অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা সে নিয়ে যায়, রকেট নিয়ে যায়, রকেট মহাশূন্যে যাচ্ছে তো রকেট নিয়ে যায়। তাহলে এখানেও রকেটের প্রচণ্ড বেগে সেই জ্বালানি দহনের ফলে প্রচণ্ড যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাস পেছন দিকে যায়, পেছন দিকে তীব্র গতিতে ছুটে আসে, তার উল্টো দিকে প্রতিক্রিয়া বলের জন্য রকেট সামনের দিকে এগিয়ে যায়। আচ্ছা, এবার একটা কথা বলি, সাধারণ যে প্লেন, অ্যারোপ্লেন, তার আকাশে ওড়াটা কিন্তু এই নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আবার বলে দিচ্ছি, এখানে শুধু জেট প্লেন আর রকেট হবে, জেট প্লেন আর রকেট, এই দুটো হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যাবে এর গতিবেগটা কিভাবে চলছে। কিন্তু সাধারণ অ্যারোপ্লেন, আমাদের সাধারণ অ্যারোপ্লেন, যে অ্যারোপ্লেনে আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় যাই, তো সেই অ্যারোপ্লেনের ব্যাখ্যা কিন্তু এই তৃতীয় গতিসূত্র থেকে হবে না। অনেকে সেটা বলে ফেলে, পাখির আকাশে ওড়াটা সেটা কিন্তু তৃতীয় গতিসূত্র থেকে, পাখির আকাশে উড়ে যাওয়া, এই আকাশে উড়ে যাওয়া এটা হচ্ছে তৃতীয় গতিসূত্র থেকে, এটা করা যাবে, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যাবে। কেন? এটা হচ্ছে পাখি গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যাবে, পাখির আকাশে ওড়া এই ব্যাপারটা তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যাবে। পাখি আকাশে কি করে ওড়ে? পাখি দুটো ডানার সাহায্যে বায়ুতে একটা বল প্রয়োগ করে, বায়ুর উপরে একটা বল প্রয়োগ করে, তো সেটা হচ্ছে ক্রিয়াবল, দুটো ডানার সাহায্যে একটা ক্রিয়াবল প্রয়োগ করছে, কার উপরে? বায়ুর উপরে। বায়ু ওই পাখির ডানার উপরে আবার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। আবার বলছি, পাখির যে দুটো ডানা, সেই দুটো ডানা দিয়ে বায়ুর উপরে বল প্রয়োগ করে, তো বল প্রয়োগ করলে সেটা ক্রিয়াবল। এবারে বায়ু ওর পাখির ডানার উপরে বিপরীতধর্মী প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে দুটো ডানার উপরে, আর তার লব্ধি বরাবর, সেই দুটো বলের যে লব্ধি বরাবর পাখির সামনের দিকে এগিয়ে যাবে। এখানে প্রশ্ন দেয় অনেক সময় যে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? তার কারণ এই কথাটা বলতে হবে আগে, যে কিভাবে মানে পাখি ওড়ে, এই ব্যাখ্যাটা করতে হবে, তারপরে বলতে হবে লাস্ট লাইনটা, যে যেহেতু বায়ুমণ্ডল না থাকলে, বায়ু না থাকলে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না, তাই পাখি আকাশে উঠতে পারে না। তাহলে কিন্তু অনেকে ভুল করে ফেলে, সাধারণ অ্যারোপ্লেন সেটাও ভাবে আরে পাখি আকাশে উঠছে, তারও ডানা আছে, অ্যারোপ্লেনেরও ডানা আছে, তাহলে ওই অ্যারোপ্লেনের সাধারণ অ্যারোপ্লেনের চলার ব্যাখ্যাটাও বোধহয় তৃতীয় সূত্র থেকে করা যায়, সেটা করা যায় না। ওটার ব্যাখ্যাটা হচ্ছে বার্নৌলির থিওরেম থেকে। বার্নৌলির থিওরেমটা হচ্ছে, সেটা আমি এই প্রসঙ্গে তাও একটু বলে দিই, অ্যারোপ্লেনের গঠনটাই একটু অন্যরকম, যে সামনের দিক থেকে মাঝখানটা একটু মোটা, আবার ওদিকে সরু, অনেকগুলো ফ্যান উপরে থাকে, পাখা জানিস অ্যারোপ্লেনের উপরে, ওইখান থেকে প্রচণ্ড বেগে বাতাস পেছন দিকে সরিয়ে দেয়। তাহলে আমরা জানি প্রবাহীর কোনো গতিবেগ যদি বৃদ্ধি হয় তাহলে চাপ কমে যাবে, তার জন্য অ্যারোপ্লেনের কি হয়, যে পাখাগুলো থাকে সেই পাখা দিয়ে প্রচণ্ড বেগে বাতাসকে পেছন দিকে সরিয়ে দেয়। তো বাতাসকে যখন সরিয়ে দিচ্ছে, বাতাস একটা মানে বায়ু প্রবাহী, জল প্রবাহী যা প্রবাহিত হয়, সেই প্রবাহী যদি প্রচণ্ড বেগে সরিয়ে দেয়, এখানকার চাপ কমে যায়, আর নিচের বায়ুর চাপ তো বেশিই থাকে, তার জন্য প্লেনটা উপরে ভাসতে পারে।
এইটা হচ্ছে সাধারণ এরোপ্লেনের ব্যাখ্যা, কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে হবে না, অনেকে ভুল করে বলে ফেলে। আচ্ছা, যাই হোক, সেটা আমি বলে দিলাম। তাহলে আমরা এখানে কি কি ইয়ে করতে পারছি, ক্রিয়া প্রতিক্রিয়া। আচ্ছা, আর একটা কথা বলে দিই, ক্রিয়া প্রতিক্রিয়া যদি সমান আর বিপরীত হয়, তাহলে একটা বস্তুতে কেন সাম্য সৃষ্টি হয় না? একটা বস্তু যদি এরপরে আমি ক্রিয়া বল, যদি 5 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে ও তো উল্টো দিকে 5 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে আমরা যে জানি একটা বস্তুকে যদি আমি এদিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করি, আবার এদিক থেকেও 5 নিউটন বল প্রয়োগ করি, তাহলে তো বইটা এক জায়গায় থাকবে, নড়বে না। তাহলে তো সেখানে সাম্য হলো, একটা সাম্য প্রতিষ্ঠান হলো, মানে কোনো দিকে গেল না। কিন্তু এক্ষেত্রে কেন হয় না? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা যেটা জানলাম, ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীত, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল কেন কোনো বস্তুতে সাম্য সৃষ্টি করতে পারে না, এটা প্রশ্ন আছে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান ও বিপরীত, তাহলে এই ক্রিয়া প্রতিক্রিয়া বল কি কোনো বস্তুতে সাম্য সৃষ্টি করতে পারে? ক্রিয়া প্রতিক্রিয়া বল কোনো বস্তুতে সাম্য সৃষ্টি করতে পারে? এর উত্তর হবে না। কেন? এই ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপরে ক্রিয়াশীল নয়। আমরা যেটা বলছিলাম, এদিক থেকে 5 নিউটন বল দিয়ে একটা বইকে ঠেলছি, ওদিক থেকে 5 নিউটন বল দিই, একই বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া। সেক্ষেত্রে যে দুটো বল আমি প্রয়োগ করছি, সেটা ক্রিয়া প্রতিক্রিয়া না, কিন্তু সেটা হচ্ছে দুটো বল একই বস্তুর উপরে ক্রিয়া করছে। এই বস্তুর উপরেই এদিকে বল প্রয়োগ করা হচ্ছে, এদিকে বল প্রয়োগ, একই বস্তুর উপরে এদিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে, এটা একই বস্তু এবং একই জায়গায় বিপরীত দিক থেকে, সেই জন্য সাম্য। কিন্তু এটা তা না, এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। যেমন নৌকার ব্যাপারটা বললাম, মানুষটা বল প্রয়োগ করছে নৌকার উপরে, কিন্তু নৌকা তো বল প্রয়োগ করছে মানুষটার উপরে, একই বস্তুর উপরে তো নয়। তো যেহেতু ক্রিয়া এখানে লিখতে হবে, এটা হয় না। কারণটা হচ্ছে লিখতে হবে, সৃষ্টি করতে, অ্যান্সার আমি সংক্ষেপে লিখছি, করতে পারে না। উত্তর হবে না। কেন? ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপরে মানে প্রযুক্ত হয় না। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে মেন কথা, প্রতিক্রিয়া বল একই বস্তুর উপরে প্রযুক্ত হয় না, একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, ভিন্ন বস্তুর উপরে হয়। লোকটা পা দিয়ে ওই নৌকার উপরে বল প্রয়োগ করলো, সেখানে বস্তুটা নৌকা, আর নৌকা মানুষটার উপরে বল প্রয়োগ করলো, তাহলে তো দুটো আলাদা বস্তু হয়ে গেল। পাখি আকাশে যে উঠছে, সে তো বাতাসের উপরে বল প্রয়োগ করছে, তাহলে বস্তুটা বাতাস, আবার বাতাস বল প্রয়োগ করছে পাখির ডানার উপরে, আলাদা বস্তু। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। তাই ক্রিয়া প্রতিক্রিয়ার সমান ও বিপরীত হলেও ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীত হলেও কোনো বস্তুতে সাম্য সৃষ্টি হয় না। ক্লিয়ার হলো মোটামুটি এই প্রশ্নটা? ঠিক আছে, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্রটা আমরা পড়ালাম।